আসসালামু আলাইকুম সবাইকে। আমি তরিকুল জুনিয়র। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবসময় ভালো আর ভালোর সাথে। ভয়ের বারান্দায় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। বেশ কিছু ভৌতিক ঘটনা নিয়ে আমি আপনাদের মাঝে ফিরে এলাম আবারও। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা যারা আমার কাছে ঘটনা লিখে পাঠাচ্ছেন আর সামনেও লিখে পাঠাবেন। ধন্যবাদ তাদেরকেও যারা আমাদের পাশে থাকছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শুনছেন বা দেখছেন। আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনিও আমার কাছে চটপট করে লিখে পাঠান আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানাশোনা ভয়ঙ্কর সেরা সব ঘটনা। এই ভিডিওর ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে torikul01752@gmail.com। লিখে পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেসে আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানাশোনা ভয়ঙ্কর সব ঘটনা। আমাদের এপিসোডগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলে যাবেন না। আজকের এপিসোডটা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, তাই কোথাও যাবেন না। আর একটাও কথা না বলে শুরু করছি আজকে আমাদের প্রথম ঘটনা। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমার নাম রুহি রহমান। আমি ঢাকা শহরের বেইলি রোডের একটা পুরনো বাড়িতে থাকি। আমি একজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছি। এই ঘটনাটা শুরু হয়েছিল যখন আমি নতুন বাসায় উঠেছিলাম। আমার ধারণা ছিল এটি একটি সাধারণ বাসা, এটা একটা নিরাপদ জায়গা। কিন্তু এখন আমি জানি আমি পুরোপুরি ভুল ছিলাম, আর ভুলটা অনেক বড় সড়ো ছিল। আমার ছোট্ট পরিবার, আমরা শুধু আমি আর মা। বাবা আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছেন। মা চাকরি করেন, তাই বেশিরভাগ সময় বাড়িতে আমি একাই থাকি। যখন আমরা বাড়িতে উঠেছিলাম সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। এটি ছিল পুরনো একটা দোতলা বাড়ি, সামনের দিকে ছোট্ট একটা বাগান আর চারপাশে বেশ কিছু বড় বড় গাছ। দিনটি ছিল রোববার এবং আমরা নতুন বাসায় উঠে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। কিন্তু প্রথম রাত থেকেই কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথম রাতে আমি আমার ঘরের জানালার পাশে দাঁড়িয়েছিলাম। বাহিরের বাতিগুলো ঠিকমতো জ্বলছিল না, তাই সব জায়গাটুকু একটু অন্ধকার আচ্ছন্ন মনে হচ্ছিল। যদিও বাড়ির পাশের আলোতে আমাদের বাড়ির বাগানটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল। জানালার গ্লাসগুলো অনেক পুরনো ছিল, তাই বাইরের সবকিছু স্পষ্ট দেখা যেত না। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একজন মানুষ আমাদের বাগানের বড় গাছটার নিচে দাঁড়িয়ে ঠিক আমাদের বাড়ির সামনে আমার জানালার দিকে তাকিয়ে আছে। প্রথমে মনে হচ্ছিল হয়তো প্রতিবেশী, কিন্তু তার অবস্থানটা ছিল অস্বাভাবিক। সে ঠিক একই জায়গাতে দাঁড়িয়ে ছিল, কোনো নড়াচড়া করছিল না। তার মুখটা খুব একটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল সে হয়তো আসলে জানালায় তার নিজের প্রতিচ্ছবি দেখার চেষ্টা করছে। আমি প্রথমে একটু গুরুত্ব দেইনি, হয়তো আমাদের নতুন প্রতিবেশী অদ্ভুত ধরনের মানুষ, তাই জানালা বন্ধ করে শুয়ে পড়লাম। কিন্তু পরের দিন ঠিক একই রকমভাবে ওই মানুষটাকে আমি দেখতে পেলাম। সে আবারও আমার জানালার দিকে তাকিয়ে আছে। সে ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়েছিল। তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, যেন অন্ধকারে তার মুখটা ভালোভাবে আমি বুঝতে পারছিলাম না। কিন্তু একটা কথা আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম, সে আমাকে দেখছে। প্রথম কদিনের মতো আমি এই বিষয়টাকে পুরোপুরি এড়িয়ে চললাম। হয়তো আমার মনের ভুল, কিংবা ওই লোকটার স্বভাব চরিত্র অনেক খারাপ হতে পারে, তাই এরকমটা করছে। কিন্তু প্রতি রাতে আর সব সময় ওই বিষয়টা আমার মাথার ভেতরে ঘুরতে থাকে যে এই লোকটি কে হতে পারে, আর সে আমার ঘরের সামনে কেন দাঁড়িয়ে আছে। একদিন সে সরাসরি আমার দিকে তাকালো। আমার এটা থেকে স্পন্দন থেমে গিয়েছিল। তার চোখ ছিল গভীর অন্ধকার। জানালার বাহিরে সে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে,
সে আমাকে সরাসরি দেখছিল। এটা দেখে আমার ভেতরটা শীতল হয়ে গেল। আমি জানি না কেন, কিন্তু তার দৃষ্টি সম্পূর্ণ আমাকে জমিয়ে দিয়েছিল। আমি আমার মাকে বলেছিলাম, কিন্তু তিনি এটা শুনে হেসে উড়িয়ে দিলেন। কোনো মানুষ বাইরে তোমার দিকে তাকিয়ে থাকবে কেন? তুমি হয়তো টিভিতে ক্রাইম পেট্রোলটা একটু বেশি দেখছো, যার কারণে তোমার এমনটা মনে হচ্ছে। হয়তো সেই লোকটি ওইখানে দাঁড়িয়ে তার নিজের কোনো একটা কাজ করতে পারে, কারণ এই বাড়িতে শুধু আমরা একা ভাড়া থাকি না, আমাদের মতো আরো বেশ কয়েকটা ফ্যামিলিও এখানে ভাড়া উঠেছে। আমি মায়ের এই কথাতে তেমন একটা গুরুত্ব দিলাম না। এক রাতে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি জানালার কাছে গিয়ে তাকে সরাসরি দেখার চেষ্টা করলাম। সাহস করে বাইরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ পুরো জায়গাটা শুনশান হয়ে গেল। কিন্তু সেই রাতে আমার সাথে যা ঘটে গেল, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি স্পষ্টভাবে শুনতে পেলাম, গভীর রাতে আমার দরজার সামনে ধীর পায়ে শব্দ শুনতে পেলাম। প্রথমে আমি ভাবলাম হয়তো মা হাঁটছে, কিন্তু এটা সেই ধরনের পায়ের শব্দ ছিল না। কেমন একটা ধীরতা ছিল, যেন কেউ আমার দরজার বাইরে শুনতে পাচ্ছে আমি কি করছি। শব্দটা এতটা স্পষ্ট ছিল যে আমার বুকের ভেতরটা ধুকধুক করতে শুরু করলো। আমি ঘরের ভেতরে বসে সেই শব্দ শুনতে থাকলাম, কিন্তু বাইরে যাওয়ার সাহস হলো না। আমার শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। আমি কোনো কিছু না দেখে বুঝতে পারছিলাম দরজার ওপারে যে কেউ একজন দাঁড়িয়ে আছে, আর সেটা মনে হচ্ছে কোনো মানুষ নয়, সেটা একটা ছায়ামূর্তির মতো ভয়ঙ্কর কিছু একটা। আমি এসব কল্পনা করতে লাগলাম। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল। দরজার বাহিরে নীরবতা নেমে এলো, কিন্তু আমার ভেতরের ভয় কমলো না। আমি গভীর একটা শ্বাস নিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনো কিছু আমাকে আটকে দিচ্ছিল। অনেকক্ষণ পর সাহস করে আমি বিছানা থেকে উঠে বসলাম আর দরজার দিকে তাকালাম। দরজা খুলে বাহিরে উঁকি দিতেই কিছুই ছিল না। দরজাটা বন্ধ করে আমি আবারও ঘরের ভেতরে চলে এলাম। বাহিরে কোনো কিছু শোনা যাচ্ছে না। আমি একটু সাহস নিয়ে দরজার দিকে আবারও এগিয়ে গেলাম। এক পলকের জন্য দরজাটা আবারও খুললাম, কিন্তু বাহিরে এবারও কোনো কিছু দেখতে পেলাম না। বাহিরের করিডোরটা সম্পূর্ণ ফাঁকা ছিল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে আবারও নিজের বিছানায় উঠে বসলাম, কিন্তু বুঝতে পারছিলাম না এটা আসলে সত্যি ছিল নাকি আমার কল্পনা। মনের মধ্যে একটা অদ্ভুত শীতলতা অনুভব করছিলাম, আর মনে হলো যেন ঘরের তাপমাত্রা আস্তে আস্তে কমে যাচ্ছে। রাতটা অনেক কষ্ট করে পার করলাম, কোনো মতে চোখ বন্ধ করতে পারছিলাম না। এভাবে হঠাৎ করে ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুমের মধ্যে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে থাকলাম। স্বপ্নে আমি সেই ছায়ামূর্তিটাকে দেখতে পেলাম, জানালার বাইরে নয়, বরং সে আমার ঘরের মধ্যে। সে আমার বিছানার পাশে দাঁড়িয়ে ছিল, আর তার নিঃশ্বাসের শব্দ যেন আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। যখন আমি চিৎকার করার চেষ্টা করলাম, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সাথে সাথে ভয়ে আতঙ্কে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠতেই দেখি চারপাশে ফজরের আজান দিচ্ছে। আমি সব ভয়ভীতি দূর করে নামাজের জন্য অজু করতে গেলাম। আমার মাও নামাজ পড়ার জন্য উঠে পড়েছে, কিন্তু তাকে তখন আমি কোনো কিছুই বললাম না। সকালে ঘুম ভাঙার পর আমি নিজেকে পুরোপুরি ভেঙে পড়া অবস্থায় অনুভব করলাম। মাকে তখনও কিছু বললাম না। তিনি এমনিতেই আমার এই ধরনের কল্পনার কথা শুনে খুব একটা গুরুত্ব দিতেন না, কিন্তু আমি জানতাম কিছু একটা ঘটেছে। সেই ছায়ামূর্তি কেবল আমার জানালার বাহিরেই ছিল না, সে আমার খুব কাছাকাছি এসেছিল। পরের কয়েকদিন খুব অদ্ভুত কেটেছে। প্রতি রাতে আমি জানালার সামনে দাঁড়াতাম। সে একই জায়গাতে ওই একই লোকটাকে আমি প্রতিদিন দেখতে পেতাম, কিন্তু কোনোদিনও আমি তাকে নড়াচড়া করতে দেখিনি। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। হঠাৎ করে আমি দেখতে পেলাম ওই লোকটি আর আমার জানালার সামনে এসে দাঁড়াচ্ছে না। আমি ভাবলাম হয়তো সেই লোকটি কোথাও চলে গিয়েছে, কিংবা তিনি এখানে অন্য কোনো কাজের জন্য এসে দাঁড়াতেন। আমাদের এই জানালার দিকে তাকিয়ে থাকা কিংবা এরকম সবকিছুই আমার মনের ভুল ছিল, কিন্তু এমন একটা ঘটনা ঘটলো আমার সাথে, যেটার জন্য আমি আরো বেশি প্রস্তুত ছিলাম না। একদিন দুপুরবেলা আমি বাসায় একা ছিলাম, মা অফিসে, আর আমি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বই পড়ছিলাম। হঠাৎই মনে হলো ঘরের ভেতরে কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখের সামনে কিছু ছিল না,
কিন্তু মনের ভেতরে অস্বাভাবিক একটা অনুভূতি হচ্ছিল যে আমি ঘরে একা নই। আমি জানালার দিকে তাকালাম, জানালার বাহিরে কিছুই ছিল না। হঠাৎ করে আমার মনে হলো জানালার পর্দাটা একটু নড়ে উঠল। আমি ভয় পেয়ে গেলাম। পর্দা তো আমি নাড়িনি, অথচ এটা কিভাবে নড়ল? আমি ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেলাম। পর্দার দিকে হাত বাড়াতেই ঠিক তখনই পেছন থেকে একটা কিছু পড়ার শব্দ হলো। আমি দ্রুত পিছনের দিকে ঘুরে তাকালাম, কিন্তু ঘরের ভেতরে কেউ নেই। আমি দেখলাম আমার পড়ার টেবিলের ওপর থেকে একটা বই নিচে পড়ে গেছে। এটা দেখে বুকটা প্রচণ্ড জোরে ধড়ফড় করতে লাগলো। আমি জানতাম এখানে কিছু একটা ঘটেছে। রাতে মা বাসায় ফিরলেন। আমি তাকে বললাম। প্রথমে তিনি বিশ্বাস করলেন না। বললেন হয়তো বাতাসের কারণে পর্দাটা নড়ছে, আর বইটা হয়তো আমি ঠিকভাবে রাখতে পারিনি, যার কারণে নিচে পড়ে গিয়েছিল। কিন্তু আমি জানতাম এটা বাতাসের কারণ নয়, আর যে বইটা টেবিল থেকে পড়েছিল ওইটা আমি অনেক ভালোভাবেই টেবিলের ওপরে রেখেছিলাম, যেটা সাধারণ কোনো বাতাস এলেও মাটিতে পড়ে যাওয়ার কোনো অপশনই নেই। এর পরের কয়েকদিন যেন আরো ধোঁয়াশার মধ্য দিয়ে কেটে গেল। প্রতি রাতে আমি আবার সেই লোকটাকে জানালার সামনে দেখতে শুরু করলাম। প্রতি রাতে আমি শুয়ে শুনতে পেতাম দরজার বাইরে ধীর পায়ে কেউ একজন হাঁটাহাঁটি করছে। একদিন আমি সাহস করে দরজা খুলে দেখার সিদ্ধান্ত নিলাম। রাতে যখন আবারও সেই পায়ের শব্দ শুনলাম, আমি বিছানা থেকে খুব ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। আমার হৃদয় দ্রুত ধকধক করছিল। দরজাটার হাতল ধরলাম এবং এক টানে দরজা খুলে ফেললাম। দরজার বাইরে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। পুরো করিডোরটা একেবারে ফাঁকা। কিন্তু ঠিক তখনই ঘরের কোণ থেকে হালকা একটা ফিসফিস আওয়াজ শুনতে পেলাম। শব্দটা এতটাই মৃদু ছিল যে প্রথমে আমি বুঝতেই পারিনি। যখন আমি ঘরের ভেতরে ঢুকে বিছানাতে বসলাম, চারপাশটা পুরোপুরি নীরবতায় নেমে এলো। আমি বুঝতে পারলাম শব্দটা আমার ঘর থেকেই আসছে। ঘরের ভেতরে কোনো কিছু হয়তো কথা বলছে। আমি আতঙ্কিত হয়ে গেলাম। বিছানার দিক থেকে ধীরে ধীরে মাটিতে পা ফেললাম। আমার মাথায় কেবল একটাই চিন্তা ঘুরছিল, এখানে আমি একা নই। রাতের বাকিটা সময় লাইট জ্বালিয়ে কাটালাম, কিন্তু সেই ফিসফিসানি যেন আমার মস্তিষ্কের ভেতরে গেঁথে গেল। প্রতিদিন রাতেই সেই একই ঘটনা ঘটতে লাগলো। জানালার বাহিরে সেই লোকটি, দরজার বাহিরে পায়ের শব্দ, আর গভীর রাতে আমার ঘরের ভেতরে সেই ফিসফিস শব্দ। সবকিছু মিলে আমার ভয়টা যেন আরো বেশি হতে লাগলো। একদিন সকালে আমি বাহিরে বেরোলাম, মায়ের সাথে কথা বললাম। তিনি আমাকে বললেন, তুমি একা একা অনেক দিন ধরে আছো, হয়তো অতিরিক্ত পড়াশোনার চাপে এসব হচ্ছে। কিছু দিনের জন্য গ্রামের বাড়ি থেকে ঘুরে আসো। কিন্তু আমি জানতাম বাড়ি থেকে বের হয়ে যাওয়াটা সমাধান নয়। আমি জানতাম এই বাসার ভেতরে এমন কিছু একটা আছে যেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। মায়ের কথায় কিছুটা অনিচ্ছা নিয়ে হলেও আমি শেষমেশ বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কয়েকদিনের জন্য আমাদের গ্রামের বাড়িতে চলে গেলাম। মা নিজেও বলেছিলেন আমি কিছুদিন বাইরে থাকলে হয়তো আমার মানসিক অবস্থাটা একটু ভালো হবে। গ্রামের বাতাস, খোলামেলা আকাশ, চাচাতো ভাই বোনদের সাথে থাকলে হয়তো মানসিক অবস্থাটা একটু ভালো হবে। ঠিক সেরকমই হলো। সত্যি কিছুটা হালকা লাগছিল। এখানে কোনো ছায়ামূর্তি নেই, কারো পায়ের শব্দ নেই, কোনো অদ্ভুত ফিসফিসানির আওয়াজ নেই। রাতে শান্তিতে ঘুমাতে পারতাম এবং দিনের বেলাও কোনো ভয়ের অনুভূতি ছিল না। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল, আর নিজেকে প্রায় স্বাভাবিক মনে করতে শুরু করলাম। মাথার ভেতর থেকে সেই ঘটনাগুলোর কথা একেবারে মুছে যেতে লাগলো। হয়তো এটা আমার সত্যি কল্পনা ছিল, অথবা সেই বাড়িটাতে হয়তো কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। হয়তো এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু ঠিক 11 দিনের মাথায় আমি যখন আবারও ঢাকায় ফিরে এলাম, তখন আবারও সবকিছু শুরু হলো। এবার আগের থেকেও ভয়ানকভাবে। রাতটা শুক্রবার ছিল। আমি বাসায় ফিরে এলাম এবং সবকিছু আবারও স্বাভাবিক লাগছিল। মা বলল, তোমার এই বিশ্রামটা দরকার ছিল, দেখো কত ভালো লাগছে এখন। আমি একটু হাসলাম। সত্যি তো, সবকিছুই ঠিক হয়ে গেছে। হয়তো কিছুদিন পর থেকে আবারও পড়াশোনায় মনোযোগ দিতে পারবো। কিন্তু রাত গভীর হতে থাকলো, আর সেই সময় আমি আবারও কিছু অদ্ভুত অনুভব করতে পারলাম। প্রথমে রান্নাঘরে কিছু শব্দ শুনতে পেলাম। গ্যাসের চুলা জ্বলছে, অথচ সেখানে কেউ নেই। আমি
প্রথমে ভেবেছিলাম মা ভুলে চুলা বন্ধ করেননি, কিন্তু গিয়ে দেখি সবকিছু বন্ধ আছে, অথচ আগুন জ্বলার গর্জন আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমার গলা শুকিয়ে গেল। রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে এলাম, কিন্তু পরের ঘটনা ঘটল বাথরুমে। আমি হাত ধোয়ার জন্য বাথরুমে ঢুকলাম। হঠাৎ করে অনুভব করলাম বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। আমি চিৎকার করে দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটা যেন কোনো শক্তি দিয়ে আটকে আছে। দরজার ওপারে মাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। এক মুহূর্তের জন্য মনে হলো আমি এখানে চিরতরে আটকে গেছি। কিছুক্ষণ পর দরজাটা হঠাৎ করেই খুলে গেল। আমি দ্রুত বাইরে বের হয়ে এলাম, মাকে গিয়ে সব বললাম, কিন্তু মা বললেন, তুমি এসব কি বলছো? আমি তো কখনোই দরজা বন্ধ করিনি, আর তুমি যে চিৎকারের কথা বলছিলে আমি তোমার কোনো আওয়াজই শুনতে পাইনি। আমার হাত পা কাঁপছিল। আমি বুঝতে পারলাম সেই পুরনো আতঙ্ক আবারও ফিরে এসেছে, কিন্তু এবার আরো ভয়ানকভাবে। কিছুক্ষণ পরেই আমি আমার ঘরে ফিরে এলাম, আর তখনই আবারও সেই পায়ের শব্দ শুনতে পেলাম, ধীর, ভারী এবং অস্বাভাবিক। আর এই ঘটনাগুলো এবার রাতে নয়, দিনের দুপুরবেলা ঘটে যাচ্ছে। এটা আমার কল্পনা ছিল না, এবার সেটা সত্যি ঘটছে। আমি আবারও দরজার দিকে তাকালাম। কেউ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি দরজা খোলার সাহস পেলাম না। এভাবেই আমি সেই রাতটা নির্ঘুমভাবে কাটিয়ে দিলাম, আর পুরো রাতটা নিজের মায়ের সাথে ছিলাম। পরের দিন সকালে আমি মায়ের সাথে আলোচনা করলাম। মা এবার কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। এটা এমন কিছু নয় যেটা তুমি কল্পনা করতে পারো। আমরা হয়তো ভুল ছিলাম, তোমার কিছু একটা করা দরকার। মা এই কথা বলে আমাকে সম্মতি জানালেন। আমরা সেই দিন এলাকার মসজিদের ইমামের কাছে গেলাম। ইমাম সাহেব একজন ভালো মানুষ ছিলেন। তিনি আমাদের সমস্যাটা শুনে কিছুটা বিভ্রান্ত হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, তুমি নিয়মিত নামাজ পড়ছো তো? তিনি আরও জিজ্ঞেস করলেন আমি কোরআন তেলাওয়াত করছি কিনা। তিনি আমাকে বললেন, তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, ঘরের ভেতরে পবিত্রতা রাখো, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমি তার কথা অনুযায়ী সব করলাম। নিয়মিত নামাজ পড়তে শুরু করলাম। ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করলাম। ঘরের চারপাশে তার দেওয়া পানি পড়া ছিটিয়ে দিলাম, আর কিছুটা খেয়েও নিলাম। কিন্তু সমস্যাটা থেকেই গেল। এমনকি এসব করার পর সমস্যাটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এক রাতে আমি ঘুমানোর জন্য শুয়েছিলাম। হঠাৎ করে বিছানার পাশের জানালাটা নিচ থেকেই খুলে গেল। জানালার পর্দাগুলো বাতাসে উঠছিল না, কিন্তু একটা শীতল আবহাওয়া আমার ঘরে ঢুকতে লাগলো। আমি উঠে গিয়ে জানালাটা বন্ধ করতে গেলাম, কিন্তু জানালার কাছে পৌঁছানোর আগে পেছন থেকে আবারও সেই ফিসফিস শব্দটা শুনতে পেলাম। এবার যেন আরো স্পষ্টভাবে আমার কানের কাছে কেউ একজন বলছে, তোমাকে আমার ভালো লেগে গেছে, আমি তোমাকে ছেড়ে কোনো দিনও যাব না, তুমি সম্পূর্ণরূপে আমার। এই কথাটা শোনার সাথে সাথে আমার শরীর লীন হয়ে গেল। পরদিন সকালবেলা আমি মাকে পুরো ঘটনাটা বললাম। আমি আর মা সিদ্ধান্ত নিলাম যে এবার আমাদের অন্য কোথাও যেতে হবে। মসজিদের ইমাম সাহেবের সাথে আমরা আবারও পরামর্শ করলাম। তিনি আমাদের পরামর্শ দিলেন এক বিশেষজ্ঞ আলেমের কাছে যেতে, যিনি এসব বিষয় নিয়ে ভালো জানেন। আমরা তার কাছ থেকে একজন আলেমের খোঁজ নিলাম। তিনি ঢাকার বাইরে একটা ছোট্ট মসজিদে থাকেন। অনেক মানুষই তার কাছে সাহায্যের জন্য যায়। দেরি না করে পরের দিনকেই সেই মসজিদটার উদ্দেশ্যে রওনা দিলাম। মসজিদটা পুরনো হলেও একটা আলোর ছোঁয়া ছিল সেখানে, যেন এর ভেতরে প্রবেশ করলেই শান্তি পাওয়া যায়। আমরা সেখানে পৌঁছানোর পর আলেম সাহেব আমাদের নিয়ে বসে বিস্তারিত শুনলেন। তার চোখে আমি গভীর মনোযোগ দেখলাম। তিনি পুরো বিষয়টাকে গভীরভাবে বুঝতে চেষ্টা করছেন। তিনি আমাকে কিছু দোয়া আর কোরআন শরীফের বিশেষ কিছু অংশ তেলাওয়াত করার পরামর্শ দিলেন এবং বললেন, তোমার সাথে একটা সমস্যা আছে, যেটা আমি আমার সাথে থাকা জিন দ্বারা বুঝতে পেরেছি। তারা আমাকে বলেছে তোমার পেছনে একটা খুব খারাপ জিনের আসর হয়েছে, আর সেই জিনটা তোমাকে পছন্দ করে ফেলেছে। তাকে সরানো এতটা সহজ হবে না। তোমার বাসায় হয়তো অপবিত্র কোনো জিনিস দ্বারা প্রভাবিত হচ্ছে। আমি তোমাকে একটা সমাধান দিতে চাই। এটা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম।
তিনি আমাকে একটা তাবিজ নিয়ে বাসায় যেতে বললেন আর বললেন বাকি কাজ তিনি তার জিনের মাধ্যমে সেরে নেবেন। তার কথা মতো আমরা সেখান থেকে চলে এলাম। তিনি আমাদের বাসায় একটা বিশেষ দোয়া পড়তে বললেন আর আমাদেরকে একটা তাবিজ দিয়ে বললেন এটা আমি আমার রুমের দরজার সামনে যেন ঝুলিয়ে রাখি। সেই আলেমের কথা মতো আমি ঘরের দরজার সামনে সেই তাবিজটা ঝুলিয়ে রেখেছিলাম। সেই আলেম সাহেব আমাদের কাছ থেকে ওই কাজটা করার জন্য কিছু জিনিস কেনার জন্য 501 টাকা হাদিয়া চার্জ করেছিলেন। আমরা সেই 501 টাকা হাদিয়া দিয়ে তার কাছ থেকে চলে এসেছিলাম। জানি না তিনি কি এমন করেছিলেন। সেদিনের পর থেকে সেই ছায়া, পায়ের শব্দ আর আমার ঘরের ফিসফিসানি সবকিছু একেবারের জন্য থেমে গেল, যেন কোনো অশুভ শক্তি আমাদের ঘর ছেড়ে চলে গিয়েছে। আমি আবারও শান্তিতে ঘুমাতে পারলাম, স্বাভাবিক জীবন ফিরে পেয়েছি। জানি না তিনি এমন কি করেছিলেন, তবে যেটাই করেছিলেন তিনি অনেক ভালো একটা মানুষ ছিলেন। আর তাকে দেওয়া সেই 501 টাকাটা হয়তো অনেক কম হয়ে গিয়েছিল। ঘটনাটা কেমন লাগলো আমি বলতে পারবো না, কিন্তু আমি যেসব দেখেছি এটা আমার জন্য অনেক ভয়ঙ্কর কিছু একটা ছিল। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। আমি চাই আপনাদের ভয়ের বারান্দা এই ইউটিউব চ্যানেলটি অনেক দীর্ঘজীবী হোক, তার জন্য দোয়া করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুহি আপাকে, তিনি অনেক চমৎকার করে সুন্দর একটা ঘটনা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানাশোনা ভয়ঙ্কর সব ঘটনা।